আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দ্য সাইকোলজি অফ মানি আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এই বইটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো। এই বইটির মধ্যে লেখক মর্গান হাউজেল যেই কথাটি আপনাদেরকে বা সাধারণ পাঠককে যেই কথাটি বোঝাতে চেয়েছেন সেই কথাটি আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো আরও সহজভাবে সাবলীলভাবে, যাতে আপনারা সহজেই আপনাদের জীবনে প্রয়োগ করতে পারেন বা আপনারা যখন টাকা নিয়ে লেনদেন করবেন কোনো ধরনের পারিবারিক, রাজনৈতিক বা অর্থনৈতিক কোনো কর্মকাণ্ডে যখন আপনাকে টাকাকে ব্যবহার করতে চাইবেন, কিভাবে ব্যবহার করলে আপনারা টাকার থেকে সবচেয়ে বেশি সাফল্য হবেন বা সবচেয়ে বেশি সফল হবেন এবং কিভাবে টাকা দিয়ে টাকাকে আরো বাড়াবেন, আরো বেশি টাকা ইনকাম করবেন বা টাকাকে আরো কিভাবে বাড়াবেন সে সম্পর্কে লেখক যেভাবে বলেছেন ঠিক সেভাবে আপনাদের সামনে উপস্থাপিত করে তোলার চেষ্টা করব আমার এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে। তো বন্ধুরা, লেখকের মূল কথা ছিল টাকা ইনকাম করা বা টাকা আয় করা, টাকা উপার্জন করা গণিতের বিষয় থেকে, গণিতের জটিল বিষয় থেকে তিনি বিহেভিয়ার বা আচরণের উপর জোর দিয়েছেন। প্রথমেই লেখক বলেছেন ওয়েলথ বস রিচ, সম্পদ বনাম ধনী হওয়া। তো বন্ধুরা, লেখক এখানে সম্পদকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন। আপনারা হয়তো আপনাদের চারপাশে অনেক এমন লোককে দেখবেন যিনি খুবই প্রভাবশালী ধনী, কিন্তু তিনি তার সম্পদ কখনোই প্রদর্শন করেন না। হতে পারে কোটিপতি ব্যক্তি, কিন্তু তিনি দেখবেন কোনোভাবে ৫ থেকে ৪ তলা বিল্ডিং তুলেছে অথবা কোনোভাবে জীর্ণশীর্ণভাবে থাকে, কিন্তু তার জমি জমা আছে বা ব্যাংকে টাকা আছে, কিন্তু তিনি দামি গাড়ি কেনেন না, দামি পোশাক পরেন না। এটি কি ধনী? এটি ধনী না, এটি হচ্ছে সম্পদ। আর লেখক এটিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কিন্তু অন্যদিকে আরেকজন লোক দেখবেন তার থেকে কম বা আবার তার থেকে বেশি হতে পারে, কিন্তু সে গাড়ি কিনে, দামি দামি গাড়ি কিনে, দামি দামি বাড়ি, পোশাক পরে, দামি দামি খাবার খায়। কিন্তু লেখক এটিকে গুরুত্ব সহকারে বলেছেন এটি খুবই খারাপ যদি দীর্ঘমেয়াদী আপনি আপনার সম্পদ ধরে রাখতে চান। আপনি যদি দীর্ঘমেয়াদী আপনার সম্পদ ধরে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে কৃপণ হতে হবে। এমন কৃপণ, স্মার্ট কৃপণ। আপনারা সবচেয়ে যুগান্তকারী, জ্বলন্তকারী উদাহরণ হিসেবে ইলন মাস্ককে দেখতে পারেন, যিনি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। তার সম্পদের মূল্য, সর্বমোট সম্পদের মূল্য ৮০০ বিলিয়নের কাছাকাছি, এবং তিনি ৮০০ বিলিয়ন টাকা না, ৮০০ বিলিয়ন ডলার। তিনি চাইলে বাংলাদেশকে ২ বার কিনতে পারবেন, তার এমন ক্ষমতা আছে। তো বন্ধুরা, সেই ব্যক্তি কী করে? সেই ব্যক্তি চাইলে পৃথিবীর এমন কোনো জায়গার, এমন কোনো ম্যানশন নেই, বুর্জ খলিফা বলেন, যাই বলেন, লন্ডন টাওয়ার যাই বলেন আপনারা, যে কোনো টাওয়ার, যে কোনো প্রাসাদ তিনি কিনতে পারেন এবং এমন কোনো আরামায়েশ নেই যা তিনি করতে পারবেন না তার টাকা দিয়ে। সব কিছু করতে পারবেন। কিন্তু আপনারা জানলে হয়তো অবাক হবেন যে তিনি তার স্পেস এক্সের যে কারখানা আছে সেই কারখানার মধ্যে থাকেন। এটি খুবই আকস্মিক একটি ঘটনা, এবং শুধু থাকেন না, তিনি সবচেয়ে বেশি কাজ করেন। তিনি বেশি সময় খরচ করেন না। কেন তিনি তার বাসাকে তার স্পেস এক্স কোম্পানির ভিতরে রাখলেন? কারণ তিনি যখন গাড়ি দিয়ে আসতে যেতে অনেক সমস্যা হবে, তার কিন্তু গাড়ি কোম্পানি আছে, তিনি চাইলেই তার নিজের গাড়ি দিয়ে কোম্পানিতে আসতে যেতে পারতেন। কিন্তু তিনি এখানে এক তো গাড়ি, আরেকটা বিষয় হচ্ছে সময়, সময়কে গুরুত্ব দিয়েছেন। কারণ তিনি যদি প্রতিদিন নিজের গাড়ি দিয়ে আসতেন যেতেন, তার তার কিন্তু গাড়ি কিনতে হতো না, কারণ তার নিজের কোম্পানি আছে গাড়ির। গাড়ির খরচ কিন্তু তার বেঁচে যেত। কিন্তু তারপরেও তিনি কি করলেন? তার কোম্পানিতে রয়ে গেলেন। রয়ে গেলে কি হলো? গাড়ির খরচ তো বাঁচলই, তার সাথে আবার তার সময় বাঁচলো। এবং তার কাছে কিন্তু তার সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যারা কল্পনাও করতে পারবেন না যে আপনি যে সময় নষ্ট করছেন, এই সময়ে ইলন মাস্ক যদি ঘুমিয়েও থাকে, আপনার থেকে অনেক অনেক বেশি টাকা ইনকাম করছে, ডলার ইনকাম করছে, যা আপনি সারা জীবন ইনকাম করতে পারবেন না। আকস্মিক ঘটনা, কারণ তার সম্পদ এত বিশাল সম্পদ। তারপরেও তিনি কোথায় থাকেন? তার নিজের কোম্পানিতে। তো লেখক এখানে এটি বোঝাতে চেয়েছেন ধনী হওয়া থেকে সম্পদশালী হওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং আপনারা তার বিপরীতে আরেকটি উদাহরণ নিতে পারেন। বর্তমান সময়ে আপনারা অনেক ইউটিউবার দেখবেন যারা অনেক কম ইনকাম করে, কিন্তু আপনাকে দেখাবে যে তারা কোটিপতি হয়ে গেছে, এবং এরকম দেখে কিন্তু অনেক সময় আপনারা অবাক হন। এবং ইউটিউবারদের সাথে আমি এখানে ট্রেডারদের নেব, যারা অনেক সময় টিকটকে, ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে যে তারা ট্রেডার। তারা নিজেদেরকে খুবই কোটিপতি দাবি করে, দামি দামি গাড়ি কিনছে কয়েকদিন পর পর, দামি পোশাক পরছে, আইফোন
কিনছে লেটেস্ট আইফোন 17, 16 আল্ট্রা প্রো ম্যাক্স। কিন্তু তারা কি সত্যিকারের সম্পদশালী? অবশ্যই না। তারা হচ্ছে ধনী। কারণ ধনীকে আপনারা দেখতে পারবেন। আপনি যখন রাস্তাঘাটে হাঁটবেন, আপনারা অবশ্যই কারো পোশাক এবং কারো দামি গাড়ি, দামি ফোন দেখে তাকে বিচার করবেন। কি বিচার করবেন? সম্পদশালী? অবশ্যই না। আপনারা বিচার করবেন সে ধনী কিনা। তো এটাই হচ্ছে ধনী, যারা নিজেদেরকে প্রদর্শন করতে ভালোবাসে। কিন্তু প্রকৃত সম্পদশালী হচ্ছে সেই ব্যক্তি যিনি যার সম্পদ প্রদর্শন করেন না, কিন্তু তার সম্পদ রয়ে যায় দীর্ঘমেয়াদী পর্যন্ত। আর আপনি যদি গাড়ি কিনেন, বাড়ি কিনেন, কয়েকদিন পর পর এই গাড়ি কিনেন, আবার এই লেটেস্ট ফোন কিনেন, তাহলে কিন্তু এখানে আপনার খরচ হচ্ছে অযথা একটা খরচ। এই খরচ কিন্তু আপনার দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে এবং একসময় আপনার অর্থমন্দা দেখা দেবে। সেই সময় আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আপনারা অনেক লেখক এই বইয়ের মধ্যে অনেক ট্রেডারের বা ইনভেস্টরের উদাহরণ দিয়ে বলেছেন। একজন ট্রেডার ছিল, তো সেই সময়ে ইনফ্লেশন বা অর্থমন্দা দেখা দিয়েছিল 2003 সালের দিকে। তো তখন যত ট্রেডার ছিল বা ইনভেস্টর ছিল, সবাই পুরো মার্কেট ক্র্যাশ হয়ে গিয়েছিল। ইনফ্লেশনের কারণে অর্থমন্দা দেখা দিয়েছিল, পুরো মার্কেট ক্র্যাশ হয়ে গেছিল। কিন্তু তিনি যখন তার বাসায় আসলেন, খুবই কোনো কথাবার্তা নেই, একদম ধীরে সুস্থিতে আসলেন। আসার পর আর তার বাসার সবাই কিন্তু আগেই জানতো যে কবরের নিউজ হয়ে গেছে যে অর্থমন্দা হয়েছে, এবং তারা অবশ্যই জানতে পেরেছিল যে হতে পারে তার বা যে লোক ট্রেডার বা ইনভেস্টরের ক্ষতি হতে পারে। তার পরিবার খুবই চিন্তিত ছিল। কিন্তু সে তার পরিবারকে জানালো যে তার সেই দিন $3 বিলিয়ন ইনকাম হয়েছে। $3 বিলিয়ন কিন্তু সে সময়ের জন্য খুব বড় একটা অ্যামাউন্ট ছিল, খুবই বড় একটা অ্যামাউন্ট। এবং সেই অ্যামাউন্ট সে ইনকাম করার পর বা লাভ করার পর সে এত আত্মবিশ্বাসী হয়ে পড়ে যে এর থেকে 5 বছর পর সে একদম দেউলিয়া হয়ে যায় এবং সে সেটাকে আত্মহত্যা করে মরতে হয়। এটাই হচ্ছে শর্ট টার্ম থিঙ্কিং। শর্ট টার্ম থিঙ্কিংয়ের মধ্যে আপনারা কিন্তু দীর্ঘমেয়াদী চিন্তা করেন না, এবং আপনারা ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশনের জন্য বা বর্তমানের সুখের জন্য আপনারা ভবিষ্যৎ বা দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা থেকে দূরে থাকেন। সেই জন্যই আপনারা দীর্ঘমেয়াদীভাবে সেজন্য আপনাদের দীর্ঘমেয়াদী ক্ষতি হয়, যেমনটি সেই ইনভেস্টরের হয়েছিল। এবং আমিও দেখেছি বেশিরভাগ প্রজন্ম, আমাদের যে প্রজন্ম, বাংলাদেশের প্রজন্ম, তারা ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশনের পেছনেই দৌড়ায়। অনেকে আছেন, খুবই কম মানুষ যারা দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করে, খুবই কম, এবং তারাই সেই 10% লোক 90% ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশন বা যারা তাড়াতাড়ি ধনী হতে চায় তাদেরকে কন্ট্রোল করে। কারণ যারা তাড়াতাড়ি ধনী হতে চায় তাদের প্রথম ধনী হওয়ার লক্ষ্য কি জানেন? জুয়া, গ্যাম্বলিং। বিভিন্ন জুয়ার অ্যাপ আছে আমাদের মোবাইলে, বিভিন্ন সাইট আছে। সেই সাইটে বেশি টাকা লাগে না, 500, 300, 400 টাকা বিকাশ থেকে ক্যাশ আউট করে বা সেন্ড মানি করে আপনারা জুয়া খেলতে পারবেন। এবং খেলে আপনারা 10 টাকা ধরে এমন লোক আছে 50,000, 60,000 টাকা ইনকাম করে বা জুয়াতে জিতে। এমন এমনও লোক আছে। কিন্তু এমনও লোক আছে লাখ লাখ টাকা খরচ করছে, প্রতিদিন 1,000, 2,000 টাকা খরচ করছে। এবং যারা খরচ করছে, লেখক ঠিক সেই কথাটি বলেছেন। আমি আপনাদেরকে বাংলাদেশের প্রেক্ষিতে বোঝাচ্ছি, লেখক আমেরিকার প্রেক্ষিতে বলেছেন, কিন্তু আমি বাংলাদেশের বাস্তব উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যে যারা এই জুয়া খেলে তারা কিন্তু ধনী না, তারা কিন্তু সম্পদশালী না। কোনো সম্পদশালী জুয়া খেলে আপনি কখনোই বলতে পারবেন না ধনীরা। সেই ধনীরাও না, ধনীর থেকে আরও নিচে যারা মধ্যবিত্ত, দিন আনে দিন খায় এবং দিনে 500 টাকা ইনকাম করে 300 টাকা জুয়া খেলে দেয়। কোন আশায় যে যদি তার 20 লাখ টাকা ইনকাম হয়ে যায় বা 50,000 টাকা ইনকাম হয়ে যায়, কিন্তু সেই 50,000 টাকা ইনকাম কখনোই হয় না। আর যদিও হয়, সেই 50,000 টাকা দিয়ে কি সে কখনোই কোটিপতি হতে পারবে? তার এই টাকা থাকে না, সে আবার এই টাকা কেলে দেয়, এর থেকে আরও বেশি কেলে দেয়। এবং সে তার যা কিছু থাকে বর্তমানে, যা তার সম্পদ, সে যা খেলে দিস তা কিন্তু তার সম্পদ। ধরেন সে যদি প্রতিদিন 300 টাকা
প্রতিদিন জুয়া খেলে দিই সেটা তার সম্পদ, কিন্তু যদি দিয়ে দেই তাহলে তার সম্পদ শেষ। কিন্তু সে জুয়া খেলে না দিয়ে যদি তার 300 টাকা প্রতিদিন জমিয়ে রাখে, ভবিষ্যতে এটা তার সম্পদ হবে। যদি 10 বছর 20 বছর এভাবে জমিয়ে রাখে, 20 বছর পর তার আর জুয়া খেলতে অবশ্যই হবে না। আর 20 বছরের ভিতরে যখন আপনি টাকা জমাতে থাকবেন, তখন কিন্তু আপনার 300 টাকা আর 300 টাকা থাকবে না। এই 300 টাকা 3 লাখ, 3 কোটি, 3,000 কোটিতেও পরিণত হতে পারে, যদি আপনার বিহেভিয়ার বা আচরণ এবং জটিল গণিত নাও থাকে, বিহেভিয়ার আচরণ ঠিক থাকে। লেখক যেটি বোঝাতে চেয়েছেন যে সবসময় দীর্ঘমেয়াদী চিন্তা করা ভালো। এবং লেখক এখানে আরেকটি উদাহরণ দিয়েছেন, ভাগ্য বনাম দুর্ভাগ্য বা এবং লেখক 2 নম্বরে যে বিষয়টি আলোচনা করেছেন সেটি হচ্ছে লাক অ্যান্ড রিস্ক, ভাগ্য এবং ঝুঁকি। ভাগ্য কি? ভাগ্য হলো এটি, ধরতে পারেন আপনি এমন ঘরে জন্ম নিয়েছেন যে ঘর বা আপনার বাবা কোটিপতি, আপনার বাবার কোটি টাকার সম্পদ আছে এবং আপনি পড়ালেখা করার সুযোগ পেয়েছেন, আপনি একটি উন্নত মানের মোবাইল ডিভাইস পেয়েছেন এবং আপনি 3 বেলা ভালোভাবে খেতে পারেন। সেটি হচ্ছে আপনার ভাগ্য। এমনও হতে পারে অনেক লোক আছে হাজার কোটি টাকার মালিক, এটি হচ্ছে তার ভাগ্য, জন্মগত ভাগ্য। এবং অনেক লোক আছেন আপনাদের মধ্যে, অনেকেই বেশিরভাগই হয়তো এরকম হতে পারেন, যাদের 3 বেলা খেতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনাদের যে চাহিদা, পুরো চাহিদা কিন্তু আপনারা কখনোই মেটাতে পারেন না। আর এই চাহিদা মেটাতে না পারাটাই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। কেন? কারণ এই চাহিদা মেটানোর যে আপনাদের মনে আক্ষেপ, এই আক্ষেপ থেকে আপনারা হতাশায় ডুবে থাকেন। লেখক এটি বলেছেন, পেসিমিস্টিক, হতাশাবাদ। অনেকে হতাশার মধ্যে ডুবে থাকে যে কেন আমার এই বড়লোক হলাম না, কেন আমি এই ধনী করে জন্ম নিলাম না। সেই হতাশা থেকে তারাও চেষ্টা করে শর্ট টার্ম, কম সময়ে ধনী হতে বা সম্পদশালী হতে। সম্পদশালী সে তো কখনোই হতে চায় না, সে চায় ধনী হতে, যাতে সে লোকে তাকে বলে সে ধনী। এবং তারা কি করে, ধরেন তারা কিছু টাকা ইনকাম করলো, তারা দামি কাপড় কিনবে। এটি কখনোই কোনো সম্পদশালীর লক্ষণ না, এটি হচ্ছে ধনীর লক্ষণ। আর ধনীরা কখনোই মেজরিটিকে কন্ট্রোল করতে পারে না, সবসময় সংখ্যাগরিষ্ঠ সমাজকে, সংখ্যাগরিষ্ঠ দেশকে তারাই কন্ট্রোল করে, যারা হচ্ছে সম্পদশালী। আপনি আমেরিকাকে দেখেন, আমেরিকাকে কারা কন্ট্রোল করছে? ইলন মাস্কের মতো 8 থেকে 10 জন লোক, যাদের সম্পদ $100 বিলিয়ন থেকে বেশি। তারাই সরকারকে পরিচালনা করছে, তারাই সব কিছু করছে। এবং অস্ত্র কোম্পানিগুলো, আমেরিকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিরা হচ্ছে অস্ত্র কোম্পানির মালিকেরা। তারা গোপনে থাকে, কিন্তু তারা আমেরিকার অর্থনীতি, আমেরিকার রাজনীতি, পলিটিক্স, রিয়েল পলিটিক্স সব কিছু কন্ট্রোল করে। এই যে ইরান আমেরিকার যুদ্ধ চলছে, ইসরায়েলের যুদ্ধ চলছে, তাদের কিন্তু ইনকাম হচ্ছে অস্ত্র বিক্রি করে। এবং যুদ্ধ যত বেশি স্থায়িত্ব হবে, তাদের ইনকাম তত বাড়তে থাকবে। তো বন্ধুরা, আমরা যে প্রসঙ্গে ছিলাম সেটি হচ্ছে লাক অ্যান্ড রিস্ক। তো ভাগ্য তো আপনারা বুঝলেন, ভাগ্য কি? জন্মগত ভাগ্য। আর জন্মগত ভাগ্য যদি আপনি না হন, তাহলে আপনার প্রফেশনাল জীবনে বা ব্যবসায়িক জীবনে আপনার ভাগ্যবান হওয়া খুবই কষ্ট হবে, যদি আপনি স্মার্টলি না চলেন বা সম্পদশালীদেরকে ফলো না করেন। কেন আপনার কষ্ট হবে? আপনি বলতে পারেন যে আমি তো সম্পদশালী না, তো কিভাবে আমি একজন সম্পদশালীর মতো চলাফেরা করব? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং এই প্রশ্নটাই কিন্তু আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে, যদি আপনি এই প্রশ্নটার উত্তর দিতে পারেন এবং সেই অনুযায়ী যদি কাজ করতে পারেন। ধরেন আপনাদের মধ্যে এরকম অনেকে আছে যে অনেক দিন ধরে আশা করছেন এই কাজটা করবেন, একটা ভালো ডিভাইস কিনবেন, কিনতে পারেন না। এর থেকে আপনাদের মনে আক্ষেপ যে এতদিন ধরে চেষ্টা করছি একটি ভালো ডিভাইস কিনতে পারছি না। এটি কোনো সীমাবদ্ধতা নয়,
এটি আপনার কোনো সীমাবদ্ধতা না, অবশ্যই আপনার কোনো দোষ না। এটি আপনার পরিবেশ, আপনার ভাগ্যের পরিণতি। কিন্তু আপনার ভাগ্যকে কিন্তু আপনি চাইলেই পরিবর্তন করতে পারেন। এটি খুব সহজ, যদি আপনি চান। আপনি একটি মোবাইল ডিভাইস কেনার আশা না করে আপনি আশা করতে পারেন, আমি যাতে যথেষ্ট পরিমাণ সম্পদ অর্জন করতে পারি, যাতে আমার শুধু মোবাইল ডিভাইস না, আজকে আপনার স্বপ্ন মোবাইল ডিভাইস হতে পারে, কিন্তু আজকে থেকে 10 বছর পর আপনার স্বপ্ন মোবাইল ডিভাইস থাকবে না। আপনার স্বপ্ন সময়ের সাথে সাথে আরও বড় হবে। তাই আপনাকে আগে থেকেই বড় চিন্তা করতে হবে। আপনাকে চিন্তা করতে হবে, লেখক যেটিকে বলেছেন, এনাফ, যথেষ্ট পরিমাণ সম্পদ অর্জনের চিন্তা ভাবনা করতে হবে। আর আপনাদের মধ্যে অনেকেই এরকম থাকতে পারেন যারা ইলন মাস্কের মতো ভিশনারি, তারা কিন্তু যথেষ্টকে উপেক্ষা করে যান, এবং অবশ্যই তারা উপেক্ষা করে সম্পদশালী হচ্ছে। 800 বিলিয়ন সম্পদ, ইতিহাসে প্রথম ব্যক্তি, এবং তিনি ইতিহাসের প্রথম ট্রিলিয়নিয়ার হবেন বিশেষজ্ঞরা বলছেন। কিন্তু আপনারা যারা সাধারণ মানুষ, বাংলাদেশের যারা আছেন, তারা কিন্তু আন্তর্জাতিক মহলে নেতৃত্ব দেওয়ার আগে আপনাদেরকে দেশের গণ্ডি বা আপনার সমাজ বা আপনি যে গ্রামে থাকেন সেখানে আপনার লিডারশিপ গ্রহণ করতে হবে বা আপনার লিডারশিপ অর্জন করতে হবে। আপনার নিজের স্বাধীনতা, লেখক এটিকেই স্বাধীনতা বলেছেন, যে আপনি যখন ইনকাম করতে পারবেন, ধরেন আপনি মাসে 10,000 টাকা যদি ইনকাম করেন, আপনার মা বাবার থেকে টাকা না নিতে হয়, আপনার খরচ যদি আপনি চালাতে পারেন, আরও যদি আপনি আপনার মা বাবাকে দিতে পারেন, এটি হচ্ছে আপনার স্বাধীনতা। আর আপনি আপনার মা বাবার থেকে 20,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা নিয়ে আইফোন কিনলেন, এটি আপনার স্বাধীনতা না, এটি আপনার ভালো ভাগ্য না, এটি আপনার দুর্ভাগ্য হবে। যদি আপনি আপনার 1 লাখ টাকা আপনার মা বাবার দেওয়ার সামর্থ্য না থাকে, আর আপনি যদি চিন্তা করেন যদি আপনার মা বাবা আপনাকে 1 লাখ টাকা দিতে পারতো, তাহলে এটা আপনার বোকামি, এবং এটা আপনাকে আরও নিচে নামাবে, আরও নিচে নামাবে। আর আপনি যদি এটা চিন্তা না করে চিন্তা করেন যে আমার সীমাবদ্ধতা না, এটা আমার সীমাবদ্ধতা না, আমি ডিফারেন্ট কিছু করতে পারি, আমি টাকা ইনকাম করতে পারি। পৃথিবীর কেউই কিন্তু প্রথমে দড়ি থাকে না বা সম্পদশালী থাকে না, সবাইকে সবার ডেস্টিনি অর্জন করে নিতে হয়। আপনি যদি এটা চিন্তা করেন যে আপনার নিজের ডেস্টিনি আপনি নিজে তৈরি করবেন বা আপনার নিজের ভাগ্য, তাহলে কিন্তু অবশ্যই পারবেন, আমার বিশ্বাস, ইতিহাস সাক্ষী। তো আপনাদেরকে আরেকটি ঐতিহাসিক উদাহরণ দিয়ে বোঝাই। নেপোলিয়ন দ্য গ্রেট যখন ইয়াং ছিলেন, তখন জ্ঞানী ব্যক্তিরা সবসময় কিউরিয়াস বা কৌতূহলী থাকেন বিভিন্ন জিনিস জানার জন্য। আর বিভিন্ন জিনিস, বিভিন্ন কথা, বিভিন্ন কাহিনী, বিভিন্ন প্রশ্নের উত্তর জানা আগ্রহ থেকে, বিভিন্ন প্রশ্নের উত্তর জানার আগ্রহ থেকে, উৎসাহ থেকে বা কৌতূহল থেকে জন্ম নেয় একজন অসাধারণ ব্যক্তিত্বের, যেমনটি হয়েছিল নেপোলিয়ন বোনাপার্টের সাথে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জেনারেল বা সর্বশ্রেষ্ঠ জেনারেলদের মধ্যে একজন ফ্রান্সের জেনারেল ছিলেন। তো তার উদাহরণটি দিই, তিনি যখন ইয়াং ছিলেন তখন তিনি কিউরিয়াস হয়ে, আমরা বিভিন্ন কবিরাজ বা বৈদ্য বলতে পারি, তাদের কাছে তিনি গেলেন এবং তার হাতের রেখা দেখাতে বললেন। হাতের রেখা দেখে বললেন যে সে কি এই নেপোলিয়ন দ্য বোনাপার্ট বা জেনারেল বা রাজা, এম্পারার হতে পারবে কিনা। তখন তাকে বৈদিক বা কবিরাজ বলেছিল সে কখনোই কিচ্ছু হতে পারবে না, সে, তার ভাগ্য খারাপ, সে হতে পারবে না। সেই সময় নেপোলিয়ন একটি ছুরি নিয়ে তার রেখা কেটে দেয়, এবং সে বলেছিল আমার যখন ভাগ্য ভালো না, তাহলে আমি নিজের ভাগ্য নিজে তৈরি করব। তাহলে দেখেন, সে কিন্তু তার নিজের ভাগ্য নিজে অর্জন করেছে। আজকে শত শত বছর পরেও মানুষ তাকে সর্বশ্রেষ্ঠ জেনারেলদের মধ্যে একজন বলে গ্রহণ করছে, এবং গৌরবের সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে গৌরবের সাথে মেনে নিচ্ছে। কোনো ফোর্স করছে না, কোনো বাধ্য করছে না, কেউ বলছে না যে তোমাকে মানতে হবে নেপোলিয়ন দ্য গ্রেট, নেপোলিয়ন বোনাপার্ট একজন এম্পারার। মানুষ গৌরবের সাথে বলছে তিনি একজন এম্পারার। তাহলে তিনি কি পারেননি? পেরেছিলেন। কেন পেরেছিলেন? কারণ তিনি তার ভাগ্য বা প্রচলিত যে বিশ্বাসের উপরে গিয়ে তার নিজের ভাগ্য নিজে তৈরি করেছিলেন। তো পৃথিবীতে যারাই নিচ অবস্থান থেকে উপরের অবস্থানে যায়, পৃথিবীর সব মানুষ
সব মানুষ তারা কিন্তু নিজের যে এনভায়রনমেন্ট চেইন, সেই চেইন ব্রেক করে যায়। আপনি সেই চেইন থেকে কখনোই আপনি যেতে পারবেন না। আপনি সিস্টেম ব্রোকার হতে হবে। প্রথমে কিন্তু আপনি সিস্টেম ব্রোকার হওয়ার চিন্তা করলে হবে না। প্রথমে আপনাকে সিস্টেম বুঝে নিতে হবে। যখন আপনি সিস্টেম বুঝে নেবেন, তখন তখন আপনি সিস্টেম ভেঙে দিতে পারবেন। এই যে দেখুন, এই বইটা, এই বইটা কিন্তু প্রথমে ছিঁড়া ছিল না, প্রথমে খুবই নতুন ছিল, এবং আমি খুবই যত্ন করে বইটিকে পড়েছি। কারণ প্রথমে যদি বইটি চিড়ে যেত, তাহলে পড়ার যে উৎসাহটা, সেই আনন্দটা আমি পেতাম না। কারণ চিড়ে গেলে সমস্যা হতো। এখন দেখতে পাচ্ছেন কীভাবে বাজনা হয়ে কীরকম হয়ে আছে, ভেজাল হয়ে আছে, কেওসের মতো একটা আকোয়ার সিস্টেম। তো এরকম হয়ে যেত, কিন্তু এখন যে এরকম হয়ে গেছে, হয়ে গেলে নো প্রবলেম। কেন? কোনো প্রবলেম নেই, কারণ এই বইটা আমি পড়েছি, এই বই থেকে আমার জ্ঞান অর্জন হয়ে গেছে। এখন আমি আপনাদের সামনে পেশ করতে পারছি যতটুকুই পেরেছি। কম বেশি সেটি বড় কথা না, কথা হচ্ছে পারছি। এটাই হচ্ছে সাহস, এটাই হচ্ছে জ্ঞান, এবং এটাই হচ্ছে সুযোগের ব্যবহার এবং সময়ের ব্যবহার। এখন যদি বইটি পড়ার আগে বইটি চিড়ে যেত, আমি উৎসাহ পেতাম না। কারণ চিরা বই আমি এভাবে ধরলে পাতা পড়ে যাওয়ার আগ্রহ এবং পাতা আরও চিরত। কিন্তু এখন চিড়ে গেছে, কোনো সমস্যা নাই। এটি বোঝানো হয়েছে যে আপনার সীমাবদ্ধতাকে, প্রথমে সিস্টেমকে বুঝতে হবে, আপনার সীমাবদ্ধতাকে বুঝতে হবে। যখন আপনি আপনার সীমাবদ্ধতা, সিস্টেম বুঝতে পারবেন, তখনই আপনি সিস্টেম ভাঙতে পারবেন। এখন এই বইটিকে রেখে দিলে, সিন্ধুকে রেখে দিলে আমার কোনো সমস্যা নেই। কারণ এই বইয়ের যে জ্ঞান ছিল, আমি পুঁথিগতভাবে অর্জন করেছি, এবং এটি কিন্তু আমি আমার জীবনে ব্যবহার করতে পারছি। এবং শুধু আপনাদেরকে বোঝাচ্ছি বলে আমি ব্যবহার করছি না, আমি আমার নিজের জীবনে ব্যবহার করতে পারছি বলে আপনাদেরকে বোঝাতে পারছি। তো বন্ধুরা, লেখক যেটি বোঝাতে চেয়েছেন সেটি হচ্ছে আপনাদেরকে সিস্টেম বুঝতে হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদেরকে হতাশ হলে চলবে না, আপনাদেরকে অপটিমিস্টিক হতে হবে, আশাবাদী হতে হবে। আপনাদেরকে পেসিমিস্টিক বা হতাশাবাদী হলে চলবে না, যে আপনি গরিব গরু জন্ম নিলেন বলে আপনি কিছু হতে পারবেন না। একটা সবচেয়ে বড় ভুল। এবং আমি আপনাকে অবশ্যই বোকা বলবো যদি আপনি বলেন যে আপনার ভাগ্য ভালো না, আপনি গরিব গরু জন্মেছেন বলে আপনি ধনী হতে পারবেন না। আমি আপনাকে বোকা বলবো, বোকা বলবো, বোকা বলবো। অথবা আপনি যদি গরিব গরু জন্মানোর পরেও বলেন যে আমি ধনী হব, আমি আপনাকে সাধুবাদ জানাবো, এবং আমি আপনাকে 90% গ্যারান্টি দিয়ে বলবো আপনার সম্পদশালী হওয়ার চান্স আছে। কারণ আপনার চিন্তা ভাবনা ধনীর মতো। আপনি আর চিন্তা ভাবনায়, আপনার চিন্তা ভাবনায় ডিসিশন নেবে আপনি কি হবেন। আপনি যদি গরিবের মতো চিন্তা ভাবনা করেন এবং আপনি বলেন আমি তো পরিস্থিতি খারাপ, গরিব ঘরে জন্ম নিয়েছি, যতই চেষ্টা করি আমার ভাগ্য আমার সাথ দিবে না, তাহলে আপনার চিন্তা ভাবনা ভুল এবং আপনি গরিব থেকে যাবেন। কারণ আপনি মানসিকভাবে মেনে নিচ্ছেন যে আপনি আর সম্পদশালী হতে পারবেন না। এবং আপনি যদি এটির বিপরীতে বলেন আমি গরিব হয়েছি তো কি হয়েছে, আমার বাবা গরিব হয়েছে তো কি হয়েছে, আমি সম্পদশালী হব, তাহলে কিন্তু আপনার মানসিকভাবে শক্তিশালী হয়ে যাবেন, এবং আপনার অবচেতন মন সেইভাবে কাজ করবে যেভাবে আপনি সম্পদশালী হতে পারেন। এবং সবসময় আশা রাখতে হবে। কীরকম আশা? ভুল আশা না, যে আপনার কাছে আজকে 1,000 টাকা আছে আর আপনি আশা করলেন গ্যাম্বলিং করে বা জুয়া খেলে আপনি 1,00,000 টাকা করে নেবেন। এইরকম আশা করলে হবে না। অপটিমিস্টিক বা আশাবাদী হতে হবে বাস্তবতার সাথে মিলিয়ে। ধরেন আপনি আজকে আজকে আপনার কাছে 1,000 টাকা করে প্রতিদিন ইনকাম করেন, বা আপনি প্রতিদিন 200 টাকা করে ইনকাম করেন, বা আপনার খরচ করে প্রতিদিন 100 টাকা থাকে। 100 টাকা যদি আপনি জমাতে পারেন, 100 টাকা করে যদি আপনি জমান বা সেভ করেন, তাহলে কিন্তু 1 মাসে আপনার টাকা হবে 3,000 টাকা। আমি আপনাকে বলবো না যে 1 মাস পরে আপনার টাকা 1,00,000 হয়ে যাবে, 1 বছর পরে আপনি কোটিপতি হয়ে যাবেন। কিন্তু আপনি কোটিপতি হবেন। কেন আপনি কোটিপতি হবেন? আপনি যখন 100 টাকা করে প্রতিদিন জমাতে জমাতে 1 মাসে 3,000 টাকা করবেন, এবং 2 মাসে 6,000 টাকা, এবং বছর শেষে আপনি যখন 3 বারং 34,000 টাকা ইনকাম করবেন, তখন কিন্তু আপনি আর 100 টাকার মধ্যে রইলেন না। আপনি কোথায় চলে গেলেন? 34,000 টাকায়। 100-র সাথে 34-এর তুলনা কিন্তু অনেক বড় একটা বিষয়। যার কাছে 100 টাকা আছে আর যার কাছে 34,000 টাকা নগদ আছে,
তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, তার মানসিক ভারসাম্য যদি আপনি মিলান, আপনি একজন বোকা। কারণ যার কাছে ৩৪,০০০ টাকা থাকবে সে ১০০ টাকার চিন্তা ভাবনা করবে না। সে চিন্তা করবে ৩৪ লাখের চিন্তা ভাবনা। আর আপনার যাদের কাছে যদি ১০০ টাকা থাকে তাহলে আপনি ১০০ টাকার চিন্তা ভাবনা করবেন। কারণ ১০০ টাকা দিয়ে বর্তমানে কি করা যায়? কিচ্ছুই করা যায় না। তো আপনি যখন ১০০ টাকার চেইন ভেঙে ৩,০০০ টাকার মাসে চেইন ভেঙে বছরে যখন আপনি ৩৪,০০০ চেইনে ঢুকে যাবেন, তখন কিন্তু আপনি সম্পদশালীদের গ্রুপে ঢুকে গেছেন। এবং বছরে যখন আপনার ৩৪,০০০ টাকা হয়ে যাবে, এই ৩৪,০০০ টাকা কিন্তু আপনি ইনভেস্ট করতে পারবেন। অন্য একটা কাজ করতে পারবেন, অন্য একটা ব্যবসা, অন্য একটা প্রোডাক্ট, অন্য যে কোনো কাজ করে এই ৩৪কে আপনি স্মার্টলি আপনার বিহেভিয়ার আচরণ দিয়ে জ্ঞান অর্জনের মাধ্যমে সঠিক সুযোগ ব্যবহার করার মাধ্যমে আশাবাদী হয়ে, বেশি আশাবাদী বা ভুল আশাবাদী না হয়ে বাস্তবতার সাথে মিলে ৩৪,০০০কে আপনি ৫০,০০০, ১,০০,০০০ও করতে পারবেন। এবং আপনি কিন্তু প্রতিদিন ১০০ টাকা জমিয়ে যাচ্ছেন এবং এই ৩৪,০০০কে কাজে লাগাচ্ছেন। তার মানে আপনার টাকা বেড়ে চলেছে এবং আপনার চিন্তা ভাবনা কিন্তু যেই লোক ১০০ টাকা প্রতিদিন জমায় তার সাথে মিলালে হবে না। আপনার চিন্তা ভাবনা এখন অনেক বেশি। এবং যেই লোক প্রতিদিন জুয়া খেলে ১০০ টাকা করে ধরেন ১০০ টাকা করে প্রতিদিন জুয়া খেলছে বা ৫০০ টাকা করে জুয়া খেলছে, তাই সে যদি প্রতিদিন ৫০০ টাকা করে জুয়া খেলে আপনি তার থেকে উত্তম। কারণ আপনি প্রতিদিন ১০০ টাকা করে সেভ করছেন, যেটা আপনার কোনো ক্ষতি না, আপনার লাভ হচ্ছে এবং বেশি লাভ হচ্ছে। এবং অ্যাটমিক হ্যাবিটস বইয়ের মধ্যে লেখক যেমন বলেছেন যে যদি আপনি প্রতিদিন ১% উন্নতি করেন তাহলে বছর শেষে আপনার ৩৪% উন্নতি হবে। আর আপনি যদি প্রতিদিন ১% করে ক্ষতি করেন আপনার নিজের, তাহলে বছর শেষে আপনি জিরো হয়ে যাবেন। কিন্তু আমি আপনাকে যেটা বলছি, আপনি যে ৩৪,০০০ টাকা জমাচ্ছেন, আপনি ৩৪% ভালো হয়ে যাচ্ছেন। এবং আপনি দেশের বেশিরভাগ লোকের থেকে, সংখ্যাগরিষ্ঠ লোকের থেকে খুব কম গ্রুপ, যে গ্রুপটা সম্পদশালী গ্রুপ, সেই গ্রুপে ঢুকে যাচ্ছেন। কেন ঢুকে যাচ্ছেন? কারণ আপনি আপনার টাকা সেভ করছেন। আপনি যখন আপনার টাকা সেভ করবেন, আপনার কাছে যখন টাকা থাকবে, তখন আপনাকে আর অন্যের থেকে সিদ্ধান্ত নিতে হবে না। আপনার টাকা বলবে আপনার টাকা দিয়ে কি করতে হবে। আপনার টাকাই বলবে আপনার টাকা কিভাবে বাড়াতে হবে। এভাবেই কিন্তু আপনারা টাকা বাড়াতে পারবেন। আর যখন থেকে আপনার টাকা আপনাকে সিদ্ধান্ত দেওয়া শুরু করবে এবং সেই সিদ্ধান্ত সফল হবে, তখন থেকে কিন্তু আপনাকে আর পেছনে তাকাতে হবে না। অবশ্যই আপনার সম্পদশালী হয়ে যাবেন। এবং সম্পদশালী হয়ে যাওয়ার পর আপনি কি করবেন? সম্পদশালী হয়ে যাওয়ার পর কিন্তু সবচেয়ে বড় রিস্ক, সম্পদশালী হওয়া থেকে সম্পদ ধরে রাখা সবচেয়ে বেশি কঠিন। এটি লেখক বলেছেন, আমিও বলছি। আপনি অন্যান্য সম্পদশালীদের কাছে যান, তারাও আপনাকে একই কথা বলবে। এখন কথা হচ্ছে, সম্পদ আপনি কিভাবে ধরে রাখবেন? এটি কিন্তু খুবই একটি কঠিন কাজ। সম্পদ অর্জন করা থেকে আপনারা অবশ্যই জানেন, স্বাধীনতা অর্জন থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তো বন্ধুরা, সম্পদ আপনারা কিভাবে রক্ষা করবেন? তাহলে আপনাদেরকে লেখকের সেই প্রথম প্রসঙ্গে যেতে হবে। আপনাকে সম্পদশালীর মতো চলতে হবে, আপনাকে ধনীর মতো চললে হবে না। আপনার ৩৪,০০০ টাকা হয়ে গেছে, এখন আপনি ৩৪,০০০ টাকা দিয়ে একটি ভালো মানের ভিভো ডিভাইস কিনে নিলেন, তাহলে কিন্তু আপনার প্রতিদিন ১০০ টাকা করে যে জমালেন তার কোনো মূল্যই থাকলো না। তার কোনো মূল্যই থাকলো না। কারণ আপনি যখন ৩৪,০০০ টাকার মোবাইল মার্কেট থেকে নতুন কিনে নেবেন, সেই মোবাইল কিন্তু ১ ঘন্টা পর বা ১০ মিনিট পরই আর ৩৪,০০০ টাকার ডিভাইস থাকবে না, সেটি আরও কম হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই ৩৪,০০০ টাকার ডিভাইস না কিনে ৩৪,০০০ টাকা দিয়ে একটি গরু কিনেন, ১ মাস পর, ৬ মাস পর, ১ বছর পর সেই গরুর দাম ৫০,০০০, ৬০,০০০ হয়ে যাবে। তাহলে কিন্তু আপনার ইনকাম হচ্ছে। অথবা আপনারা যদি শহরের হয়ে থাকেন, এই ৩৪,০০০ টাকা দিয়ে আপনাদের যাদের ল্যাপটপ নেই, আপনারা যদি একটি ল্যাপটপ কিনেন, সেই ল্যাপটপে যদি আপনারা গ্রাফিক্স ডিজাইনিং, ইউটিউবিং, ফেসবুকিং করেন, তাহলে কিন্তু আপনার একটি দীর্ঘমেয়াদী ইনকাম। কারণ ফেসবুক কিন্তু রাতারাতি টাকা দেয় না। আর রাতারাতি যারা টাকা দেয় না তাদেরকে আপনারা ভয় পান যে তারা টাকা দিবে কি না, সেই আশা আপনারা ধরে রাখতে পারেন না। এটি লেখক বুঝাতে চেয়েছেন। অপটিমিস্টিক হতে হবে, আশাবাদী হতে হবে। কিভাবে আশাবাদী হতে হবে? প্রতিদিন ১০০ টাকা করে জমিয়ে আশাবাদী হতে হবে যে বছরে আমার ৩৪,০০০ টাকা হবে। কারণ গাণিতিক সহজ হিসাব মিলছে। বছরে মাসে যদি আপনি ৩,০০০ টাকা জমান, তাহলে কিন্তু আপনার বছর শেষে ৩৪,০০০ টাকা জমছে। এবং এই আশা করা কিন্তু আপনার উচিত এবং এই আশা আপনাকে করতে হবে। এই আশা না করলে আপনার উৎসাহ থাকবে না। তো বন্ধুরা, এটি লেখক বুঝাতে চেয়েছেন যে আপনাকে ৩৪,০০০ টাকা ইনকাম করার পর ৩৪,০০০ টাকা কীভাবে ধরে রাখতে হবে এটা আপনার কাছে। আপনি ৩৪,০০০ টাকা দিয়ে চাইলে মোবাইল কিনতে পারেন, অন্য কোনো কাজ বা ঘুরতে পারেন। অনেকে কক্সবাজার
বা দেশের বিভিন্ন জায়গা আছে প্রাকৃতিক দৃশ্য দেখার অনেক আশা হয়। আপনি যখন 18 থেকে 20 বছর বয়সের হবেন বা এর থেকে বেশি হবেন, 30-এর নিচে হবেন, যখন আপনি ইনকাম করবেন না, তখনই আপনার সবচেয়ে বেশি শখ করার ইচ্ছে হবে। আপনার মন চাইবে আইফোন কিনি, আপনার মন চাইবে বাইক কিনি, আপনার মন চাইবে ঘোরাঘুরি করি, বন্ধুদের সাথে আড্ডা দেই। কিন্তু এগুলোই আপনাকে নিচে নামাবে। যদি আপনি সম্পদশালীর সন্তান না হন, আপনি যদি একজন মধ্যবিত্তের সন্তান না হন এবং আপনি তাদের মতো সম্পদশালী ছেলেদের মতো চিন্তা ভাবনা করতে শুরু করেন, তাহলে আপনি জীবনযুদ্ধে হেরে যাবেন এবং একদিন সেই সম্পদশালী ছেলের কাছ থেকে আপনাকে ঋণ নিয়ে চলতে হবে এবং তাকে লভ্যাংশ দিতে হবে। আর সেই লভ্যাংশ দিয়ে কিন্তু সে আরো ধনী হয়ে যাবে আর আপনি সেই গরিবই থেকে যাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি কিনা জানি না, কিন্তু আমি আশা করি আপনারা ন্যূনতম 100% থেকে 2% হলে বা 1% হলেও বুঝতে পেরেছেন টাকা কিভাবে কাজ করে। আমি কিন্তু লেখকের পুরো কথাটি পুরোভাবে তুলতে পারিনি। আমার সীমাবদ্ধতা আছে, অবশ্যই মানুষের সীমাবদ্ধতা আছে, মানুষের ভুল আছে। লেখকই কিন্তু লেখকের ভাষাতে সঠিকভাবে বোঝাতে পারেননি, সীমাবদ্ধতা আছে। কিন্তু আপনি যদি লেখকের বইটি পড়েন, আপনি আরো ভালো বুঝতে পারবেন। আপনি যখন লেখকের বইটি পড়ে জ্ঞান অর্জন করবেন, একসময় আপনি এমন এক জায়গায় যাবেন যখন আপনি নিজে ফাঁকফোকরগুলি বের করবেন যে লেখক কোন জায়গায় ভুল করেছেন, কিভাবে করলে আমার আরো উন্নতি করা যায়। তখনই কিন্তু আপনার সত্যিকারের সফলতা আসবে, সত্যিকারের সম্পদশালী হওয়ার কাতারে আপনি থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোন পথে আছেন, ধনীর পথে নাকি সম্পদশালীর পথে। ধন্যবাদ।